Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় রিয়েল এস্টেট লজ। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার জাওয়াদ কাদের, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্নে আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন। আমরা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2010-এর অ্যাপ্লিকেবিলিটিটা অনেক ক্ষেত্রে দেখে থাকি, তো এর মূল বৈশিষ্ট্যটা আসলে কি? বৈশিষ্ট্য যদি আলোচনা করতে হয় তাহলে আমাদের এটার প্রেক্ষাপটটা আসলে একটু যাচাই করে দেখতে হবে। অবশ্যই। তো আগে আমাদের রিয়েল এস্টেট সেক্টর এটলিস্ট ইন ঢাকা অ্যান্ড ইন চিটাগং, মানে বিভাগীয় শহরগুলোতে খুব এটার প্রবৃদ্ধির হার আর কি আমরা 90s থেকে আর কি আসলে খুব বেশি আমরা দেখেছি, একটা বুম এক্সপেরিয়েন্স করেছে। তো তখন থেকে হতো কি যে দ্য থিং ওয়াজ একটু ইনফর্মালি ডেভেলপার এবং ল্যান্ড ওনারের সাথে চুক্তি হতো আর কি, এবং ক্রেতা এবং যে ডেভেলপার তার সাথেও চুক্তিটা হতো মোটামুটি ইনফর্মালি চুক্তি আইনের ভিত্তিতে। আচ্ছা। তো নরমালি একটা মানে আইডিয়াটা হলো গিয়ে যে একটা ল্যান্ড ওনারের একটা জমি আছে, সেটা খালি পড়ে আছে, সে সেখানে একটা বিল্ডিং করতে চায়। সেই বিল্ডিংটা উনি করার জন্য একজনকে, ওনার পর্যাপ্ত অর্থ নাই, অর্থ যোগান দিতে পারছেন না, সেই জন্য উনি আরেকজনের সাথে যৌথ বিনিয়োগে উনি বিল্ডিংটা বানাতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে একটা ডেভেলপারের সাথে উনি কন্ট্যাক্ট করলে ডেভেলপার এসে তার সাথে একটা দ্বিপাক্ষিক একটা চুক্তিতে আবদ্ধ হন, এবং আবদ্ধ হয়ে ওইখানের যে ফ্ল্যাটগুলা বানানো হয় সেই ফ্ল্যাটগুলাকে একটা রেশিও অনুযায়ী ভাগাভাগি করে নেয় আর কি, যে আমার ডেভেলপারের এত পার্সেন্ট, ল্যান্ড ওনারের এত পার্সেন্ট। তো এই ক্ষেত্রে যখন ইন্ডাস্ট্রিটা যখন ডেভেলপ হয়েছে, স্বাভাবিকভাবে অনেক ডেভেলপাররা চলে এসেছে, অনেকে বেশ পাওয়ারফুল পজিশন বা প্রমিনেন্স গেইন করেছিলেন। তো ক্রেতাদের বা ল্যান্ড ওনারদের স্বার্থটা আসলে ওইভাবে করে প্রোটেক্টেড ছিল না। সো এই প্রোটেকশনটাকে আরো সুসংহত করে মানে এবং মানে আরেকটুখানি শক্ত করে মজবুত করে দেওয়ার জন্য রিয়েল এস্টেট ব্যবস্থাপনা আইনটা আসছে 2010-এ। আচ্ছা। এই আইন দ্বারা বেসিক্যালি এই কন্ট্রাক্টে, যে কন্ট্রাক্টটা একটা ল্যান্ড ওনার এবং একটা ডেভেলপারের মধ্যে মানে হয়, সেই কন্ট্রাক্টটার মধ্যে কিছু কিছু ফিচার্স এবং কিছু কিছু ইমপ্লাইড টার্মস আমরা যেটা বলে থাকি, সেই কন্ডিশনস গুলা জুড়ে দিচ্ছে। আচ্ছা। এবং এইখানে ডেভেলপারের উপর কিছু বিধিনিষেধ বা বাধ্যবাধকতাও দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলোর যদি লঙ্ঘন হয় তাহলে সেগুলো সেই ক্ষেত্র বিশেষে আপনার কিছু অফেন্সেসও তৈরি করা হয়েছে। আচ্ছা, সো এখানে দেখা যাচ্ছে যে একটা প্রোটেকশন দেওয়ার জন্য একটা আইন ক্রিয়েট করা হয়েছে। তো এখানে যে আমরা পার্টিস গুলোকে দেখে থাকি, একটা হচ্ছে ডেভেলপার, আপনি বললেন, একজন হচ্ছে ওনার, ফ্ল্যাট ওনার, আর আরেকজন হচ্ছে ডেভেলপার, এই তিনজন পার্টি। তো এই তিনজন পার্টির আমি যদি এই লটা অ্যানালিসিস করি তাহলে তাদের মূল দায়িত্ব বা রেসপন্সিবিলিটিটা কি কি হচ্ছে? আচ্ছা, আপনার ডেভেলপারের দায়িত্ব হলো ওই ল্যান্ড ওনারের দায়িত্ব হলো, আমি আগে থেকে আসি, ল্যান্ড ওনারের দায়িত্ব হলো জমিটা সরবরাহ করা। ডেভেলপারের দায়িত্ব হলো সেই জমির উপর একটা দালান নির্মাণ করা। এই দালানটার বৈশিষ্ট্য বাণিজ্যিক হতে পারে, আবাসিক হতে পারে। বাণিজ্যিক হলে এটা ফ্লোর স্পেস হিসেবে বিক্রি হবে, আর আবাসিক হলে এটা ফ্ল্যাট হিসেবে বিক্রি হবে। ওই ফ্ল্যাটটাও আসলে ফ্লোর স্পেস হিসেবে এটার পরিমাপ করা হয়। আচ্ছা। তো এটা হলো গিয়ে হচ্ছে আপনার ডেভেলপার আর ল্যান্ড ওনার। এবং লাস্টলি যে পারচেজার, সেটা কমার্শিয়াল স্পেসের পারচেজারও হতে পারে, অ্যাপার্টমেন্টের পারচেজারও হতে পারে, ফ্ল্যাট, তারা বেসিক্যালি আর কি জমিটা, তারা ফ্ল্যাটটা বা ফ্লোর স্পেসটা তারা কিনছে। তো তাদের রোলগুলো এইভাবে করি আর কি ওদের মধ্যে হয়ে থাকে আর কি। আচ্ছা, রাইট। তো এখানে মূল দায়িত্বটা তারা সেভাবে পালন করছে, মানে লিমিটেড। আচ্ছা, এবং কি কি আইনের বিষয় আসলে তাদের সচেতন থাকা উচিত একটা কন্ট্রাক্ট সাইন করার আগে? আসলে কন্ট্রাক্ট সাইন করার আগে এইভাবে করে আমরা একটা সাধারণ লে পারসন বা
একটা লে ল্যান্ড ওনারকে আমরা বা একটা লে পারচেজার অফ আ ফ্ল্যাট তাকে আমরা আসলে এক্সপেক্ট করতে পারি না যে তারা সব আইনগুলা তারা জানবেন, রাইট। সো সেই ক্ষেত্রে বাট কয়েকটা জিনিসের ব্যাপারে তাদের সচেতন হওয়া উচিত। আমার মনে হয় ফ্রম দ্য ল্যান্ড ওনার্স পার্সপেক্টিভ, যে কন্ট্রাক্টটা তারা ডেভেলপারের সাথে সম্পাদন করছেন সেই কন্ট্রাক্টটাতে জানি এমন কোনো শর্ত না থাকে যেটা তাদের স্বার্থ বিরোধী হয়, সেরকম কয়েকটা জিনিস তাদেরকে জানতে হবে। যেমন ডেভেলপাররা কিন্তু অনেক ক্ষেত্রেই ওনাদের নিজেদের একটা ফরম্যাটেড একটা ডেভেলপারস এগ্রিমেন্ট থাকে, সেই ডেভেলপারস এগ্রিমেন্টটা ওনারা দিয়ে দেন ল্যান্ডওনারের কাছে, বলেন যে দিস ইজ স্ট্যান্ডার্ড, মার্কেটে সব বড় বড় ডেভেলপাররা এইভাবে করে, আমরাও আমাদের আগের প্রজেক্টে এইভাবে করেছি, সো আপনি এখানে সাইন করেন, ইউ ক্যান নট ইভেন চেঞ্জ এ লেটার, আপনি এখানে একটা নোকতাও পরিবর্তন করতে পারবেন না। এখন এই সব ক্ষেত্রে কিন্তু ল্যান্ড ওনারকে সচেতন থাকতে হবে, কারণ ওই সমস্ত কন্ট্রাক্টে কিন্তু অনেক কিছু বলা থাকে যেটা তাদের কমপ্লিটলি স্বার্থ পরিপন্থী হয়ে যেতে পারে, চাপিয়ে দেওয়ার। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণস্বরূপ আমি দিই, যে একটা ডেভেলপার যখন একটা, আচ্ছা আমরা আবার কথা ফেরত আসি, আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো 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 আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, আমাকে একটা সলিউশন দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে ফোনটা করেছি। জি প্লিজ বলুন, উনি শুনতে পাচ্ছেন আপনার প্রশ্ন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমার নাম হচ্ছে রাখি, আমার দেশের বাড়ি নোয়াখালীতে। আমি অনেক বছর ধরে আমার ফ্যামিলি সবাই মিলে ঢাকায় থাকি। তো আমি একটা সলিউশনের জন্য ফোন করেছি, সেটা হচ্ছে আমি খুব সংক্ষেপে কথাটা শেষ করি। সেটা হচ্ছে আমরা যেহেতু সবাই ঢাকা থাকি, আমার আম্মা আব্বা নোয়াখালীতে থাকে, তো যার কারণে আমাদের বাড়িতে পারিবারিক সম্পত্তি নিয়ে আমাদের সাথে একটু মনোমালিন্য হওয়ার পর এরা আমাদেরকে কিভাবে ট্র্যাপে ফেলবে, এরা আমাদের নামে কি করে, ওনাদের একটা মেয়ে তার সাথে মনে হয় কি অবৈধভাবে মেলামেশা করে প্রেগনেন্ট হয়ে যায়। তারপর ওরা কি করে আমাদের নামে নারী ও শিশু নির্যাতনের মামলা দেয়। মামলা দেওয়ার পরে স্যার এরকম করতে করতে আমাদের নামে 9টা মামলা দেয়, যেখানে আমরা সবাই মানে আমরা ফ্যামিলি মেম্বার 6 জন সবাই আমরা ঢাকা থেকে গিয়ে হয় হাইকোর্ট থেকে আমরা বেল নিচ্ছি বা নোয়াখালীতে গিয়ে আমরা বেল নিচ্ছি, এরকম করে করে আমরা মানে আজকে 3 বছর একদমই হয়রান হয়ে গেছি। লাস্ট যখন আমার ভাই আত্মসমর্পণ করার পরে সে 14 মাস জেল খাটে স্যার, বুঝছেন তো। খাটার পরে 3বার জজ আমাদের ওইখানে কোর্ট থেকে 3বার ডিএনএ হয় স্যার, যে ওরা তো আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার পরে কোর্ট থেকে ডিএনএ দেয়, দেওয়ার পরে 14 মাসে 3বার ডিএনএ হওয়ার পরে আমার ভাই নির্দোষ প্রমাণ হয়ে বের হয়ে যায়। বের হওয়ার পরে এরা এখন বলতেছে আমরা ডিএনএ নাকি টাকা খাইয়ে আমরা বারবার ডিএনএ চেঞ্জ করে আনতেছি। আমরা খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের এত টাকাও নাই আর এটা করাও যায় না। এখন এরা এটা যখন প্রমাণ হচ্ছে বারবার, এরা বারবার একবার অপহরণ মামলা দিচ্ছে, একবার দিচ্ছে ছিনতাইয়ের মামলা, একবার দিচ্ছে চাঁদার মামলা। তার আমরা তো সবাই মহিলা মানুষ, আমরা এটার তো প্রতিকার পাচ্ছি না, বরঞ্চ আমাদেরকে হয়রান করতেছে। এটার জন্য আমাকে যদি একটা সলিউশন দিতেন আমাদের জন্য খুব উপকার হতো স্যার। আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে রিয়েল এস্টেট আইনের সাথে এরকম ভাবে সম্পৃক্ত না, এটা কোনোভাবে রিয়েল এস্টেট আইনের সাথে সম্পৃক্ত না। আমার মনে হচ্ছে আপনার ম্যাটারটা বেশ কমপ্লিকেটেড এবং এখানে একটা সিরিজ অফ ইভেন্টস ইভ্যালুয়েট করার ব্যাপার আছে। আপনি যেহেতু নারী ও শিশু নির্যাতন মামলার কথা বললেন, আমি আপনাকে অ্যাডভাইস করব এই মুহূর্তে এখান থেকে আমাদের কোনো সলিউশন দেওয়া খুব ডিফিকাল্ট। আপনি আপনার সমস্ত কাগজপত্র, আপনাদের বিষয়টি নিয়ে আপনি কোনো আইনজীবী যারা নারী ও শিশু নির্যাতন বা ক্রিমিনাল মামলা করে থাকে তাদের সাথে ডিটেইলে আপনি পরামর্শ নিন। ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, আপনি বলছেন যে অনেক সময় দেখা যায় যে আপনি একটা থোপে দিচ্ছেন, একটা মানে ডেভেলপাররা একটা, আমি একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম, সেই উদাহরণটা ডেভেলপারস কন্ট্রাক্টে প্রায় থাকে। বেসিক্যালি আরো একটা ফোন আছে, সরি। আচ্ছা শিওর। জি হ্যালো 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 সালাম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। জি আমি একটু আজকে অতিথির সাথে একটু কথা বলতে। জি উনি শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি বলুন প্লিজ। জি আমি প্রায় 6 বছর আগে একজন ডেভেলপারকে আমার জায়গাটা দিয়েছিলাম। আচ্ছা। তারপর দেওয়ার পর ওদের সাথে 3 বছরের একটা কন্ট্রাক্ট সাইন হয়, আর প্লাস ওরা একটা অরোহিতযোগ্য আমোদনামা আমাদের কাছ থেকে সাইন করিয়ে নেয় আর কি। জি। তারপর আপনার
মানে আজকে প্রায় 6 বছর হয়ে গেছে, বাট এখনো আপনার প্রায় 35% এর মতো কাজ বাকি রয়েছে। তো যখনই তাদেরকে কাজের জন্য প্রেশার ক্রিয়েট করা হয়, তারা বিভিন্ন রকম ফল দেখায় যে আজকে করতেছি, কালকে করতেছি, এরকম করে জাস্ট মানে কাজটা লেন্দি করছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি কি করা আছে, মানে আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা ফোন আছে, একবারে নিয়ে নিচ্ছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা সমস্যা নিয়ে প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, বলুন। এটা হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে ভৈরব বাজার, কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা। তো আমার বাড়ির পাশে স্টেডিয়ামে এখন উন্নয়নমূলক কাজ হওয়ার জন্য এরা টেন্ডার দিচ্ছে। তো আমি কাগজটা যখন আমার জমি যখন কিনি, এটা 73 সনে, তখন এটা মানে আরএসএ রেকর্ড অনুসারে আমরা কিনে তারপরে এখন পর্যন্ত বসবাস করতেছি। কিন্তু এখন এই মুহূর্তে এসে স্টেডিয়ামের মালিক হচ্ছে পৌরসভাকে নিয়ে গেছে। পৌরসভা বলতেছে সিএসএর বলে ওরা সীমানার ভিতরে প্রায় 60% জায়গা ওরা পায়। এরকম আমার মতো আরো অনেকেই ক্ষতিগ্রস্ত আছে। ওরা আমাদের জন্য কোনো ক্ষতিপূরণ দিবে না, জায়গাটা নিয়ে যেতে চাইছে। সেক্ষেত্রে মানে আমাদের আইনি পদক্ষেপটা কি হবে এটা জানতে চাই। আপনি কোন জায়গা থেকে? ভৈরব বললেন আপনি? জি, ভৈরব বাজার, জেলা কিশোরগঞ্জ। আচ্ছা, আমি তাহলে যদি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমি আসি। প্রথম প্রশ্নটা আসলে খুবই কমন একটা কমপ্লেইন অ্যামংস ল্যান্ড ওনার্স, কারণ রিয়েল এস্টেট মার্কেটে 2007 এর পরে আসলে বেশ বড় একটা স্লাম্প এসেছে। তো এখন ইট হ্যাজ বিকাম আ বায়ার্স মার্কেট। সেই জন্য অনেক ডেভেলপাররা তারা তখন যারা চুক্তি করেছিলেন, তারা সেই চুক্তির যে মেয়াদের মধ্যে তাদেরকে বাড়িটা নির্মাণ করার কথা ছিল, সেই সময়টা তারা আসলে মেনে চলছেন না। অনেকেই জাস্ট ডেভেলপাররা অনেকে বেসিক্যালি দে আর জাস্ট বাইং টাইম, রাইট? সো এই ক্ষেত্রে আসলে প্রতিকার ফ্রম কেস টু কেস ভ্যারি করে। বাট রিয়েল এস্টেট ব্যবস্থাপনা আইন যেটা আছে 2010 এর আইনটা, সেই আইনের আন্ডারে কিন্তু আপনার কিছু সুনির্দিষ্ট আপনি প্রতিকার পেতে পারেন। ইউ ক্যান ফাইল অ্যান আরবিট্রেশন, আপনি ওদেরকে একটা আরবিট্রেশন নোটিশ দিতে পারেন আন্ডার এই আইনের বিধান, মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে আপনি একটা আরবিট্রেশন নোটিশ দিতে পারেন। এটা হলো কি ফর সিভিল পারপাসেস। এবং আপনি যদি আপনার বিষয়টা যদি আরেকটু ডিটেইলস আমি বুঝতাম, তাহলে আমি বুঝতে পারতাম যে এখানে কোনো ক্রিমিনাল অফেন্সেস হয়েছে নাকি আন্ডার দ্য রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট। যদি কোনো ক্রিমিনাল অফেন্সেস হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সিআর বা একটা জিআর কেস, মানে থানায় গিয়ে অথবা কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে একটা তাদের ডেভেলপারের বিরুদ্ধে একটা ফৌজদারি মামলাও কিন্তু করতে পারেন। সেই ক্ষেত্রে হবে কি, মানে এই অফেন্সেস গুলো আপনার কম্পাউন্ডেবল, মানে আপোষযোগ্য। যেহেতু এগুলো আপোষযোগ্য, সেহেতু এই অফেন্সেস এই কেসগুলোর মাধ্যমে আপনি ডেভেলপারকে একটা নেগোসিয়েশন টেবিলে হয়তো আনতে পারতে পারেন। সো এটা হলো কি হচ্ছে প্রথম প্রশ্নকারীর উত্তর। আর দ্বিতীয় প্রশ্নকারীর উত্তর হিসেবে এটা আসলে কমপ্লিটলি এটা ডকুমেন্ট না, এটা রিয়েল এস্টেট লয়ের ঠিক বাইরে না, বাট এটা ডকুমেন্টস দেখে আসলে আপনার বলতে হবে। কারণ অ্যাকচুয়ালি আপনার সিএস দাগ অনুযায়ী তাদের যদি ক্লেম হয়ে থাকে এবং আপনার যদি ক্লেম হয়ে থাকে আরও আর দাগ অনুযায়ী, আপনাদের ওখানে কি অ্যাকচুয়ালি বিএস বাংলাদেশ সার্ভে লেটেস্ট যে সার্ভে আছে সেটা কি হয়েছে কি হয় নাই, সেটা আসলে আমাদেরকে দেখতে হবে। এবং সেটা যদি হয়ে থাকে, তাদের ক্লেমের নেচারটা কি, তারা কি অ্যাকুইজিশন করতে চাচ্ছে নাকি না তারা মানে মালিকানা চাচ্ছে, সেটাও আসলে যাচাই করে দেখার একটা উপায়। এগুলা সবকিছুর উপর ডিপেন্ড করে আমার অ্যানসারটাকে আসলে মানে আমাদের বলতে হবে। বলবো নাকি ওরকম কোন একজন আইনজীবীর সাথে পরামর্শ করার জন্য, রাইট? আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। আমি নোয়াখালী থেকে বলছি। জি, শুনতে পাচ্ছেন, উনি বলুন। আমি নোয়াখালী থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে কি, ওই যে আমরা আমাদের 10% জমি বিক্রি করছি ডেভেলপারের কাছে। আমি ডেভেলপারের নামটা বলতে পারছি না। এখন ওনাদের সাথে চুক্তি হয়েছিল যে 1 বছরের, এরপর ওনারা আমাদের থেকে জায়গাটা রেস্ট্রি নেবে, কিন্তু এখনো নিচ্ছে না। এখন 3 বছর হয়ে গেছে। জি স্যার, আপনি যদি একটু আমাকে এটা একটা সলিউশন দিতেন, কি করতে পারি আমরা? এখানে কি বায়না করেছেন আপনি নাকি না এটা বিক্রি করে দিয়েছেন? নাকি না বায়না করেছেন? আচ্ছা, রাইট, ধন্যবাদ। আমাদের আরো একটা প্রশ্নকারী আছে। হ্যালো,
হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি হ্যালো, বলুন প্লিজ। আমি মোহাম্মদপুর থেকে বলতেছিলাম। জি বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। জি আমি এক ডেভেলপার কোম্পানি, তার নাম হচ্ছে নগর ডিজাইন এন্ড ডেভেলপার্স লিমিটেড। আচ্ছা বলুন। তার সাথে মানে একটা ফ্ল্যাট পারচেজ করার জন্য কন্ট্রাক্টই হয় আর কি, ডিড অফ এগ্রিমেন্ট হয়। হ্যাঁ, সেই ডিড অফ এগ্রিমেন্টের মধ্যে মানে তৃতীয় এবং ফাইনাল এটা ওইখানে বলা আছে জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন প্লিজ। জি আচ্ছা, থার্ড এটা পেমেন্ট। আচ্ছা আচ্ছা, সরি। জি বলুন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ওখানে বলা আছে থার্ড ইজ আফটার অবটেইনিং দ্য সেল পারমিশন। তারপরে বলা আছে এট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন এন্ড হ্যান্ডওভার। রিয়েলি আছে, কিন্তু এই প্রপার্টিটা যে একটা মর্টগেজ প্রপার্টি ছিল, সেটা যখন ডিড অফ এগ্রিমেন্ট হয় তখন সে এটা বলে না। তখন এটা সে না বলে সে আমাদের সাথে এগ্রিমেন্টটা করে। আচ্ছা, আমাদের পরে যখন আমি মানে লোন নেওয়ার জন্য ই করলাম ডিবিএসে, তখন ডিবিএস থেকে বললো যে এটা তো মর্টগেজ প্রপার্টি। আচ্ছা, তো আপনি কবে করেছেন উনি এটা ফ্ল্যাট পারচেজ এগ্রিমেন্টটা কবে করেছেন? প্রপার্টিতে আমার লোনটা স্যাংশন হয়েছে, কিন্তু বলছে যে এটা যদি এটা পেমেন্ট না হয়, ফ্ল্যাট পারচেজ এগ্রিমেন্টটা কবে সাইন করেছেন? তাহলে এটা ডিসবার্সমেন্ট করা যাবে না। আচ্ছা, আপনার ফ্ল্যাট পারচেজ এগ্রিমেন্টটা কবে হয়েছিল? এটা হয়েছিল 2016 মানে মার্চে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, প্রথম প্রশ্নকারীর কাছে প্রথম আমি এটা একটুখানি ফার্স্ট টাইমে বলে নিই। এখানে আপনার ভদ্রলোক যদি চান ওনার ডেভেলপারের কাছে, ওনার ডেভেলপারের এগেইনস্টে একটা ফৌজদারি কেস করতে পারেন আন্ডার এই 2010 আইন। 2010 আইনে কোনো ডেভেলপার যদি মালিকের অনুমতি ব্যতিরেকে কোনো সম্পত্তি যদি রেহেন বা মর্টগেজ যদি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা একটা দণ্ডনীয় অফেন্স বলে গণ্য করা হবে। সো এই বিষয়ে উনি এইভাবে করে প্রতিকার পেতে পারেন। আর প্রথম কেসটার ক্ষেত্রে আপনার প্রথম কেসটা একটুখানি রিফ্রেশ। 3 বছরে নোয়াখালী থেকে উনি বলছেন যে 3 বছরে উনি একটা বায়না করেছেন, 1 বছরের, এবং এখন 3 বছর হয়ে গেছে উনি পাচ্ছেন না। সো এই ক্ষেত্রে আপনি এই এগ্রিমেন্টটা নিয়ে, এগ্রিমেন্টটা যদি আপনার রেজিস্টার্ড বায়নানামা হয়ে থাকে, আনরেজিস্টার্ড যদি হয়ে থাকে, তাহলে উনি এখানে কোনো প্রতিকার পাবেন না ইন রেসপেক্ট অফ দ্যাট ফ্ল্যাট অর প্রপার্টি। উনি শুধুমাত্র টাকাটা ফেরত পাওয়ার জন্য উনি দাবি করতে পারেন আইনের চোখে। কিন্তু উনি যদি এটা যদি রেজিস্টার্ড বায়নানামা হয়ে থাকে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের জন্য ডেভেলপারের এগেইনস্টে উনি মামলা করতে পারবেন এবং মামলা মোকদ্দমা দায়ের করতে পারবেন। মোকদ্দমা যদি দায়ের করেন, তাহলে উনি ফ্ল্যাটটা মানে আদালতের আদেশ সাপেক্ষে উনি ফ্ল্যাটটা ওনার পক্ষে আর কি রেজিস্ট্রেশন পেয়ে যেতে পারবেন। রাইট। তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, যে আপনি বলছেন যে এখানে সবারই একটা সচেতন থাকার ব্যাপার আছে, যাতে কেউ কারোর উপর মানে স্পেশালি ডেভেলপার যাতে কোনো ক্লজ আনরিয়েলিস্টিক্যালি একজনের উপর থপে দিতে না পারে। রাইট। জি। তো মানে ওই বিষয়ে আমি একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম। সেই উদাহরণটা হলো গিয়ে ফ্রম দ্য ল্যান্ড ওনার্স পার্সপেক্টিভ। অনেকে না জেনে এইসব কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে যে একটা ওই মানে ডেভেলপারের পূর্ণ ক্ষমতা দেয়া থাকে এই সম্পত্তির সমস্ত অংশটুকুই মর্টগেজ দেওয়ার জন্য, এই বিল্ডিংটা বানানোর জন্য। এখন সমস্ত অংশের উপর যদি আপনি মর্টগেজ যদি দেন, এবং কোনো কালে এটা প্রায়ই হয়ে থাকে, ডেভেলপার যদি সেই মর্টগেজের বা লোনের টাকাটা যদি পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ডেভেলপারের অংশটাই কিন্তু শুধুমাত্র এফেক্টেড হবে না, এখানে ল্যান্ড ওনারের অংশটাও কিন্তু এফেক্টেড হবে। এবং এরকম ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক এসে পুরো সম্পত্তিটাই আসলে নিলামে অর্থঋণ আদালত আইনের আন্ডারে ওনারা বিক্রি করে দিচ্ছেন। তো এরকম ক্লজগুলা যাতে সচেতনভাবে
কেয়ারফুলি পড়ে দেখে আর কি ল্যান্ড ওনাররা জানি সাইন করেন ডেভেলপারদের সাথে, এটা আসলে মানে খুবই আবশ্যক। এটা হলো কি হচ্ছে ফ্রম দ্য ল্যান্ড ওনার সাইড। ফ্ল্যাট পারচেজারদের ক্ষেত্রে ওনাদেরকে আসলে আগের থেকে আমরা যেটা লিগালি লয়ারদের মধ্যে আমরা বলি ডিউ ডিলিজেন্স করতে হবে, যে ওনাদেরকে আগে কিছু হোমওয়ার্ক করতে হবে যে এই সম্পত্তি যেটা ওনারা ক্রয় করছেন বা যেটা ওনারা বায়না করতে ইচ্ছুক সেই সম্পত্তিটার বিষয়ের সেই সম্পত্তিটার যা কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো যদি ওনারা নিয়ে এসে কোনো লয়ারদেরকে যদি লয়ারকে বা এরকম এই বিষয়ে যারা জানেন এরকম কোন একটা ব্যক্তিকে যদি দেন তাহলে ওই কাগজপত্রের ফার্স্ট অফ অল সত্যতা যাচাই করতে হবে, দ্বিতীয়ত ওই কাগজপত্রের মধ্যে কোনো লিগালি কোনো ঝামেলা বা ত্রুটি আছে কিনা সেই জিনিসটা যাচাই করে দেখতে হবে ফার্স্টে, এবং দেখতে হবে যে অ্যাকচুয়ালি এবং এই এক্সারসাইজটা যদি ওনারা করেন তাহলে যদি প্রপারলি যদি করা হয় তাহলে এটাও কিন্তু বের হয়ে আসবে যে সম্পত্তিটা অ্যাকচুয়ালি আগে কোনো মর্টগেজ ছিল কি ছিল না। রাইট, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হারুনুর রশিদ, নোয়াখালী মাইজি থেকে। জি বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হলো আমি একটা জমি কিনছি আজ থেকে 4 বছর আগে। এখন এই জমিটা 1973 সালে একটা দলিল দিয়ে আপনাকে দাবি করতে যে উনি মালিক, কিন্তু আমার সাইডে আছে 22 আছে 30 দ্বারা 31 দ্বারা এবং জমাখারি সব ওকে। সেটা এখন জমাখারির বিরুদ্ধে মামলা দিচ্ছে, প্লাস এই জজ কোর্টে একটা মামলা দিচ্ছি, দুইটা আমি মানে দেখতেছি। আমরা একটা মামলা দিচ্ছি এডিএম কোর্টে, যাত্রীরা আমাদেরকে হাঙ্গামা করে আর কি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি হ্যাঁ, প্রশ্ন এটা আর কি, এখন এই অবস্থা আমরা আইনিভাবে আর কি করতে পারি, আমাদেরকে মানে অনেক পরিশ্রম করতে হবে, এরা একটু শক্তিশালী পার্টি। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই ক্ষেত্রে আপনার এখানে যেহেতু ম্যাটারটা অলরেডি কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়েছে, আপনাকে কোর্টেই আসলে যা পদক্ষেপ নেওয়ার তা নিতে হবে। আপনার লোকাল যে আইনজীবী আছেন ওনার পরামর্শ স্বরূপ আপনাকে এখানে আসলে আগাতে হবে। রাইট, আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি একটা প্রশ্ন করছি। জি বলুন, শুনতে পাচ্ছি। আমরা ঢাকা থেকে বলছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমার 3 ভাই, আমি সবার ছোট। আচ্ছা, আমরা 3 ভাই, আমি সবার ছোট, আমার 2 মেয়ে। জি, এখন আমার তো ছেলে না, যদি আমি মানে মরে যাই যে সম্পত্তি আমার বাড়ির লোকে না দিয়ে আমার 2 মেয়ে, তাহলে কি আমার সম্পত্তি আমার ভাইয়ের ছেলের বা ভাইয়েরা মানে ভাগ বাটোয়ারা পাবে? আচ্ছা, এটা সম্পূর্ণ ইনহেরিটেন্সের ম্যাটার, বাট আমি আসলে এটা বুঝতে পারি না প্রশ্নটা। উনি প্রশ্নটা জানতে চাচ্ছে যে উনার মেয়ে আছে, এখন যদি উনার মানে উনার কোনো কিছু হয়ে থাকে আচ্ছা ইনহেরিটেন্স প্রপার্টিটা কে নিতে পারবে। যদিও এটা আজকে আমাদের বিষয় না, আমরা আপনাকে উপদেশ দিব যে আপনি অন্য কোনো একজন আইনজীবীর সাথে আপনার সব ক্লিয়ার ম্যাটারস গুলো পেশ করে আপনি এই ব্যাপারে সলিউশন চেয়ে থাকবেন। তো যেটা নিয়ে আলাপ করছিলাম যে আমরা যদি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2000টাকে ইভ্যালুয়েট করি, 2010টাকে ইভ্যালুয়েট করি, তাহলে এটা ইনক্লাইনেশনটা অ্যাকচুয়ালি কার ফরে যাচ্ছে, মানে এটা মূলত কার জন্য প্রযোজ্য হচ্ছে? প্রযোজ্য হচ্ছে আপনার সকল স্টেক হোল্ডারদের উপরই। আচ্ছা, আপনার বাট এখানে লায়াবিলিটিটা সবচেয়ে বেশি দেয়া হচ্ছে অবভিয়াসলি যারা ডেভেলপার তাদের প্রতি। এখানে আসলে দেখতে হবে যে কারা বিগার পার্টি এবং কারা স্মলার পার্টি। দ্য স্মলার পার্টি ইজ অলওয়েজ দ্য পারচেজার্স অ্যান্ড দ্য ল্যান্ড ওনার্স। হ্যাঁ, কিন্তু ডেভেলপার যারা আছে তারা আসলে দে আর দ্য কর্পোরেটস, দে আর বিগার, বাট সেই জন্য তাদের একটা নেগোসিয়েশন পাওয়ার থাকে। তো সেই পাওয়ারটাকে আর কি কোনো মতে একটা চেকে আনার জন্য এই আইনটা করা হয়েছে। এবং এটা যদিও এই আইনটার আসলে খুব একটা যে বেশি ব্যবহার আমরা দেখতে পারি সেটা আমি অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতা আমি সেরকম ভাবে আমি দেখি নাই, কিন্তু এই আইনটা যে আছে এবং এটা যে ব্যবহার করা যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবং আপনার এখানে মানে ডেভেলপাররা আসলে এই আইনটা যে আছে বা এই আইনটার এক্সিস্টেন্সের ব্যাপারে আসলে ক্লায়েন্টদেরকে বলতে চায় না, অবভিয়াসলি ফর অবভিয়াস রিজনস। কিন্তু যে কোনো সময় আপনি যদি কোনো সম্পত্তি কেনা বেচা করেন বা কোনো সম্পত্তির ব্যাপারে যদি আপনি এই রিয়েল এস্টেট বিষয়ে যদি আছে আপনি লেনদেন করেন, সেক্ষেত্রে আপনার একটা ডিউ ডিলিজেন্স যেটা আমি বলছিলাম আর কি, মানে আইনি একটা সহযোগিতা আসলে এই বিষয়ে প্রয়োজন। এবং এখানে আমাদের অনেক বড় একটা ল্যাক অফ অ্যাওয়ারনেস আছে। এই ল্যাক অফ অ্যাওয়ারনেসটার কারণে অনেকেই আসলে আইনজীবীর কাছে যায় না,
না গিয়ে একটা মানে কাগজপত্রে বা একটা চুক্তিতে আবদ্ধ হয়ে যায় যেটা আসলে তাদের স্বার্থ বিরোধী, পরবর্তীতে এটার মানে ফলটা আর কি ভোগ করা যায়। রাইট। পাওয়ার অফ অ্যাটর্নির গুরুত্বটা আসলে কি? পাওয়ার অফ অ্যাটর্নি ইজ আর্গুয়েবলি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখানে, কারণ একটা পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মোক্তারনামা আর কি, এই ডকুমেন্টটার মাধ্যমে একজন ল্যান্ড ওনার তার অধিকার সমূহ উনি একটা ডেভেলপারকে ডেলিগেট করে দেয় বা হস্তান্তর করে দেয়। হ্যাঁ, হস্তান্তর অ্যাকচুয়ালি বলবো না, বাট ডেলিগেট করে দেয়। সো সে মালিক হিসেবে যদি সম্পত্তি বিক্রি করার তার ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে আপনার ডেভেলপারেরও কিন্তু সেই ক্ষমতাটা সে দিয়ে দিতে পারে, অর্পণ করতে পারে। সো একটা ল্যান্ড ওনার তার পাওয়ার অফ অ্যাটর্নিতে কি লিখছেন না লিখছেন, কতটুকু ক্ষমতা উনি অ্যাকচুয়ালি অর্পণ করে দিচ্ছেন, সেটা কিন্তু আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সে যদি যা প্রয়োজন তার থেকে যদি বেশি ক্ষমতা দিয়ে দেয়, সেই ক্ষমতার অপব্যবহার করার একটা সুযোগ থেকে যায়। তো এই ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট এবং ইটস অলওয়েজ রেজিস্টার্ড। রাইট। তো এখানে যে আরো কিছু আনুষঙ্গিক বিষয়গুলো থাকে, যেমন রাজুক থেকে পারমিশন নেওয়া, সিটি কর্পোরেশন থেকে পারমিশন নেওয়া, যে কোনো একটা প্রজেক্ট বা পৌরসভা থেকে পারমিশন নেওয়া, যে কোনো একটা প্রজেক্ট শুরু করার পূর্বে। তো এইটার সিগনিফিকেন্স বা এগুলো পারমিশনগুলোর ব্যাপারটা কিভাবে ডিল করা হয় যদি একটু বলতেন। আচ্ছা, এখানে পারমিশনটা আসলে বেশ কয়েকটা ক্ষেত্রেই নিতে হয়। যেমন ধরেন এইটা পারমিশনগুলোর অথরিটি হলো গিয়ে হচ্ছে যেই জায়গাটায় জমিটা ডেভেলপ করা হচ্ছে সেই জমিটার অবস্থান হিসাবে আর কি, মানে দ্য অথরিটি ইজ ডিপেন্ডেন্ট। সো ঢাকার ভিতরে যদি হয় তাহলে রাজুক ইজ দ্য অথরিটি, চিটাগং এর ভিতরে যদি করা হয় তাহলে সিডিএ, চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি, আর পৌরসভার মধ্যে পৌরসভার অথরিটি। তো আপনার এইখান থেকে প্ল্যান, সেই নির্মাণ প্ল্যানটা কিন্তু আপনার রাজুকের থেকে একটা অনুমতি নিতে হয়, এবং রাজুকের থেকে অনুমতি নেওয়া মানে কিন্তু এখানে আসলে বেশ কয়েকটা দপ্তর থেকে কিন্তু অনুমতি নিতে হয়। যেমন ফর এক্সাম্পল সিভিল এভিয়েশন অথরিটি আছে রিগার্ডিং হাইট অফ দ্য বিল্ডিং। তো বেশ এখানে বিভিন্ন মানে কি অনুমতি নেওয়া হচ্ছে সেটার উপর বেসিস করে আর কি আপনার পন্থাটা বা মেথডটা আর কি ডিফার করে। রাইট। তো যখন টাইম ল্যাপস হয়ে যায়, যে একটা ফ্ল্যাট ওনার মানে একটা ল্যান্ড ওনার যখন একটা ডেভেলপার যখন একটা ল্যান্ড ওনারকে একটা ফ্ল্যাট হস্তান্তর করার তো একটা মেয়াদ থাকে, হ্যাঁ, তো সেই মেয়াদের মধ্যে যখন তারা ফ্ল্যাট হ্যান্ডওভার করতে না পারে, সেই ক্ষেত্রে আপনার ল্যান্ড ওনারের ক্ষেত্রে বা ফ্ল্যাট ওনাররা কি প্রতিকার নিতে পারে? যদি আমরা আইনের বিষয়টাকে, ল্যান্ড ওনারের ক্ষেত্রে এরকম একটা ফোন কল তো আমরা কিছুদিন আগে পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আসলে একটা কম্পেনসেশন মানে চুক্তিতে নরমালি আপনার যে সেই চুক্তিটা যদি ঠিক মতো করে নেগোশিয়েটেড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে চুক্তিতে থাকা উচিত যে একটা নির্দিষ্ট মেয়াদ অতিক্রম যদি হয়ে যায় এবং যদি তার বাইরে যদি ডিলে হয়ে যায় এই সম্পত্তিটা মানে হ্যান্ডওভার করার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে একটা কম্পেনসেশনের একটা বিধান থাকে। আচ্ছা, সেই কম্পেনসেশনের বিধান যদি থেকে থাকে তাহলে আপনি সেই কম্পেনসেশনটা ডেভেলপারের কাছ থেকে আপনি দাবি করতে পারবেন। কয়েক ক্ষেত্রে মাসিক ভিত্তিতে কম্পেনসেশন থাকে, কয়েক ক্ষেত্রে একটা লামসাম থাকে, কয়েক ক্ষেত্রে পুরো পাওয়ার অফ অ্যাটর্নি এবং ডিড অফ এগ্রিমেন্ট বা যৌথ মানে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট যেটা থাকে সেইগুলা ক্যান্সেলেশনেরও পাওয়ার দেয়া থাকে। সো বাট ফ্রম দ্য ফ্ল্যাট ওনার্স পার্সপেক্টিভ, যদি কেউ যদি ফ্ল্যাট পারচেস করতে যায় সেই ক্ষেত্রে তাকে যদি সেটা হস্তান্তর করতে মানে দিতে যদি বিলম্ব হয়, সেই ক্ষেত্রে তার এগেইনস্ট একটা কম্পেনসেশনের স্টেপস নিতে পারে। তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। সেক্ষেত্রে তার এগেইনস্ট একটা কম্পেনসেশন স্টেপস নিতে পারে। তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার।